স্টুডেন্টস, আশা করবো সবাই ভালো আছিস। আমরা আজকে তোদের কাছে যেটা নিয়ে চলে এসেছি, দেখ, ক্লাস 11-12 লেকচার সিরিজ। মেইনলি আমরা সায়েন্স স্ট্রিমটাকেই ফোকাস করছি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের সম্পূর্ণ বিনামূল্যে কমপ্লিট কোর্সকে তোদের আমরা প্রোভাইড করছি। তার জন্য তোদেরকে আমরা ইনভাইট করছি, জয়েন আমাদের সাথে, ফ্রিতে সম্পূর্ণ কোর্সের মজা নিয়ে নে। ওকে। এবং আমরা সবাই জানি যে আমরা লেটেস্ট প্যাটার্ন অর্থাৎ সেমিস্টার সিস্টেমকে প্রপারলি ফলো করার চেষ্টা করছি। আগেও বলেছি, আবার বলছি যে দেখ, আমাদের এই গ্রুপের ডেসক্রিপশন বক্সে তোদের ক্লাস 11-এর সম্পূর্ণ ভিডিওগুলোর তথ্য দেওয়া আছে। ক্লাস 12-এর যা যা পড়ানো হয়েছে, সেটা ফিজিক্সের বল বা কেমিস্ট্রির বল বা ম্যাথমেটিক্সের বল, সেগুলো আমি যে আজকে ভিডিওটা তোদের কাছে দিচ্ছি তার ডেসক্রিপশন বক্সে দেখবি সমস্ত জিনিস তোদের কাছে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। ওকে, তো তাহলে তোরা সম্পূর্ণ বিনামূল্যে জিনিসটা পাচ্ছিস এবং কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছিস। তাহলে তোরা এটা করবি কি না, তোদের বন্ধুদের সাথে সেটাকে শেয়ার করবি বা তোদের জুনিয়র্সদের সাথে সেটাকে শেয়ার করবি। তাতে তোরাও উপকৃত হবি এবং তারাও উপকৃত হবে। হ্যাঁ, অবশ্যই আমাদেরও একটুখানি লোকজনের কাছে আমরা রিচ করতে পারবো। তো এই কথা মাথায় রেখে তোদের যে সিরিজ ছিল, অর্থাৎ ফিজিক্সের পরবর্তী চ্যাপ্টার নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেছি, যেখানেতে আমরা আজকে ডিসকাশন করব তড়িৎ শক্তি এবং ক্ষমতা, যেটা ইউনিট 2 এর চ্যাপ্টার 3 বলে আমরা গণ্য করি। হয়েছে? তাহলে দেখ, আমরা আজকে ছায়া প্রকাশনের বইয়ের ইউনিট 3 এর চ্যাপ্টার 2, ওকে, যে ইউনিট 2 এর চ্যাপ্টার 3, যেখানেতে চ্যাপ্টারের নাম হচ্ছে কি তড়িৎ শক্তি এবং ক্ষমতা, সেই অধ্যায়টাকে নিয়ে আমরা আজকে তোদের কাছে চলে এসেছি। রাইট? চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, হয়তো একটা ক্লাস কি দুটো ক্লাসেই তোদের সাথে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এর যে রেজাল্টগুলো আছে, সেই রেজাল্টগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট। ওকে, এবং আমাদের নিউমেরিক্যালস পড়ার জন্য এই চ্যাপ্টারটার জুড়ি মেলা ভার। ওকে, তাই সেই কথা মাথায় রেখে তোরা আজকে আমার সাথে এই চ্যাপ্টারটাকে পড়বি, বা যাদের যাদের পড়া হয়ে গেছে তারা আমার সাথে রিভাইজ করবি। তো দেখ, চ্যাপ্টারের শুরুতেই আমাদের কার কথা বলা আছে দেখতো বাবু। দেখ, শুরুতে আমাদের এখানেতে বলে দেওয়া আছে হচ্ছে, দেখ, বৈদ্যুতিক কার্য নিয়ে কথা বলা আছে। ওকে, দেখে আমরা বলছি কি ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তোরা একবার ভেবে দেখ বা ভাবনা চিন্তা করে বুঝে দেখ, তোদের আমি কিসের কথা বলে দিয়েছিলাম? তোদের আমি বলে দিয়েছিলাম হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়িয়েছি বা ক্যাপাসিটর যখন পড়িয়েছি, তোদের কি বলেছিলাম যে কিউ মানের যদি একটা চার্জকে ভি মানের বিভব প্রভেদকে অতিক্রম করে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হয়? আমাদের একটা ওয়ার্ক ডান করতে হয়, এবং সেই ওয়ার্ক ডানের মান কত হয়? কিউ ইন্টু ভি। ওকে, তাহলে দেখ আমাদের ক্ষেত্রে কি শিখিয়েছিলাম। দেখ, এক মিনিট বাবা। তাহলে যে কথাটা বলছিলাম, দেখ, আমরা কোথা থেকে শিখেছি না, ফ্রম ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে আমরা কি শিখেছি? ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে শিখেছি যে ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কত ছিল না, আমরা সবাই শিখেছি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাকেই তো আমরা বলতাম কি ওয়ার্ক ডান। এবার দেখ, ফোর্স, ফোর্সের ভ্যালু কতখানি ছিল না, আমরা সবাই শিখেছি চার্জ ইনটু ই, কিউ ইনটু ই ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার দেখ, ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিসপ্লেসমেন্ট, তাকেই তো আমরা বলি কি পোটেনশিয়াল ডিফারেন্স। কেন? তার কারণ হচ্ছে আমরা সবাই শিখেছি কি, দেখ, ই ইকুয়াল টু কত শিখেছি? ডিভি বাই ডিআর। ডি আরটা কি ছিল? দূরত্ব। তাহলে সেখান থেকে ডিভি, সেটা ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম? ই ইনটু ডিআর।
তাহলে দেখ আমরা শিখে নিলাম ডব্লিউ ইকুয়াল টু কত হয় না কিউ ইন্টু ই ইন্টু টিএস। তাহলে দেখ সেই ই এর জায়গায় আমি কাকে বসাতে পারবো, ই ইন্টু টিএস এর জায়গায় আমি বসাতে পারবো কাকে না ভি কে। তাহলে দেখ এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি কতখানি কিউ ইন্টু ডেল্টা ভি। তাহলে কি শিখে নিলাম, কিউ মানের চার্জকে ডেল্টা ভি বিভব প্রভেদকে অতিক্রম করে নিয়ে যেতে গেলে কিছুটা কাজ করতে হয়। তো যে কাজটা করতে হয় তার মান কত না সেই কাজের মান হচ্ছে চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, আমরা শিখেছি কি দেখ, যদি এখানেতে কিউ এর মানটা হয় কি 1 এবং বিভব প্রভেদ তার মান যদি হয় 1 ভোল্ট, ওকে, সেই পরিস্থিতিতে ডব্লুর মান কত আসবে, ডব্লুর মান আসবে 1, যাকে আমরা বলি কি 1 জুল। তাই আমরা 1 জুলের ডিফাইন কিরকম করেছি না 1 কুলম্ব চার্জকে যদি আমরা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে আমি এখান থেকে কি বলছি দেখ ইফ মানে যদি 1 কুলম্ব চার্জ ইজ টেকেন অর্থাৎ নিয়ে যাওয়া হয় কার থ্রু দিয়ে না থ্রু 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স, ওকে, তখন আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান হয় দেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান তাকে আমরা বলি কি না তাকে আমরা বলি হচ্ছে 1 জুল। তাহলে 1 জুল কি জিনিস সেই জিনিসটাকে কিন্তু আমরা এখান থেকে শিখে নিলাম। গেল, তাহলে ছোট্ট কথা একটা নোট করলাম, একবার সবাই নোট করে নে, আমরা এরপরেতে পরের কথাটায় যাব। মুছে পরের কথায় যাচ্ছি। দেখ তাহলে দেখ ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি এটা কোথা থেকে এসছে সেটাকে তোদের সাথে একবার রিক্যাপ করিয়ে দিলাম কনসেপচুয়াল ক্ল্যারিটি তৈরি করানোর জন্য। এবারে দেখ আমরা আবার কি শিখেছি, কিউ কিউ ইকুয়াল টু কত শিখেছি, সবাই শিখেছি দেখ আই ইন্টু টি, তাই তো। তাহলে দেখ আমাদের কাছে যে ফর্মুলা ছিল ডব্লিউ ইকুয়াল টু কত ছিল কিউ ইন্টু ভি। তাহলে কিউ এর জায়গায় যদি আই ইন্টু টি বসিয়ে দিই তাহলে ডব্লিউ ইকুয়াল টু কতখানি পেয়ে যাব ভি আই টি, তাই না। তাহলে আমাদের দেখছি কি যে কতখানি ওয়ার্ক ডান করতে হচ্ছে তার মান আসছে কতখানি ভিআইটি, এবং এই যে কাজটা করতে হচ্ছে সেটা কি আমাদের তৈরি ওয়ার্ক ডানটা আমাদের নষ্ট হচ্ছে। তো এই যে ওয়ার্ক ডানটা নষ্ট হচ্ছে এই জিনিসটাই হচ্ছে কি আমাদের নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রিক্যাল এনার্জি, বা এটাকেই বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে, তাহলে এটাই হচ্ছে কি দিস ইজ ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে, তাহলে প্রত্যেকে এই জিনিসটাকে কিন্তু শিখে রাখ। আবার দেখ আমরা সবাই কি জানি ভি ইকুয়াল টু কত হয় আই ইন্টু আর। তাহলে সেই কথাটা যদি এখানটাতে লিখে দিই কত পেতাম দেখতো, ডব্লিউ ইকুয়াল টু ভি এর জায়গায় লিখে দিই না আই ইন্টু আর ইন্টু আই ইন্টু টি। তাহলে সেখান থেকে আমি কতখানি কথা পেয়ে যেতাম আই আর ইন্টু আই টি। তাহলে এখানে দুটো আই আছে মানে মানটা কত পেয়ে যেতাম, দুটো আই আছে মানে মানটা পেয়ে যেতাম হচ্ছে দেখ আই স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতাম কত আই স্কোয়ার আর ইন্টু টি। ওকে, তাহলে দেখে দিলাম কি যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তার মান পেয়ে গেলাম কত আই স্কোয়ার আর টি। ওকে, তাহলে তোদের পরের কথাটায় চলে যাবো, অর্থাৎ ছায়া প্রকাশনের বইয়ে এই দিকের পাতাটায় যে পয়েন্টটা আছে সেটাকে আমি তোদেরকে এখন ডিসকাশন করে নিলাম। আমরা এবারেতে এর পরের পার্টটাতে তোদেরকে নিয়ে যাবো। এই দিকটাতে এমসিকিউ এর জন্য তোদের দুটো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। কি কি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, কি কি করতে হবে দেখ। 1 নম্বর কথা হিসাবে তোদের দিয়ে দেওয়া আছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস। ওকে, অর্থাৎ সক্রিয় এবং নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান। আমরা সবাই শিখেছি কি দেখ কোনো একটা ভোল্টেজ সোর্সকে আমরা যদি কোনো একটা সার্কিটে কানেক্ট করি,
সেখান থেকে কি হয়, কারেন্ট ফ্লো হয় একদিক থেকে আরেক দিকে। যে কারেন্টটা ফ্লো হয় সেটা দুটো কাজে কি আছে দেখ, যদি সার্কিটের মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকে তার অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়, সেটা কি হয় না হিট এনার্জি হিসেবে বাইরের দিকে বেরিয়ে যায়। আরো কি হয়, সার্কিটের মধ্যে যদি কোনো অন্য ব্যাটারি সোর্স থাকে সেই ব্যাটারি সোর্সটাকে চার্জ করার জন্য ব্যবহার হয়, মানে তড়িৎ শক্তিটা কি হয় রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয়। মানে আমি কিসের কথা বলছি দেখ, সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হলে সেটা দুটো কাজে ব্যবহার হয়, একটা হচ্ছে কি তাপ শক্তিতে রূপান্তর, আর একটা হচ্ছে কি যে অন্য কোনো শক্তিতে রূপান্তর, যেটা আবার কিন্তু পরে ইউজ করা যাবে। তাপ শক্তিকে তো আর পরে ব্যবহার করতে পারবো না, সেটা হিট হলো গরম হলো বাইরে চলে গেল, সেটা শেষ। তো সেই কথার উপর বেস করেই আমাদের এখানে দুটো কথা বলা হয়েছে। দেখ কি বলা হয়েছে, দেখ সংযোগকারী তারের বর্তনীর কোনো উপাদান তড়িৎ শক্তি যদি শুধু তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাকে আমাদের বলা হবে কি যে প্যাসিভ বা নিষ্ক্রিয় বা অকার্যকর। ওকে, আর পরের কথায় বলা হয়েছে কি দেখ, বর্তনীর কোনো উপাদানে তড়িৎ শক্তি রূপান্তরিত যদি অন্য কোনো শক্তিতে হয়, যেমন আমরা বলছি কি রাসায়নিক শক্তি, সেখানেতে সেই ধরনের উপাদানগুলোকে আমরা বলবো কি অ্যাক্টিভ ডিভাইস, বা যাকে আমরা বলবো কি না সক্রিয় ডিভাইস। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি যে দু ধরনের ডিভাইস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ ডিভাইসেতে কি হয় শুধুমাত্রই তাপ শক্তি উৎপন্ন হয়, কেন না যদি তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আর তড়িৎ প্রবাহ হবার ফলে যদি কোনো ডিভাইসের মধ্যে শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, সেখানেতে আমরা সেই ধরনের ডিভাইসকে বলবো কি অ্যাক্টিভ ডিভাইস। ওকে, তাহলে এই দুটো কথা থেকে তোদের এই দুটো ডেফিনিশনের মতন পার্টকে তোরা রেডি করছিস। ওকে, আশা করবো জিনিসটাকে প্রত্যেকেতে ধরতে পেরেছিস। এবারে দেখ, ধরে নে আমাদের এখানেতে এই একটা ছোট্ট সার্কিট আছে, এই সার্কিটটাতে আমাদের কি করা হয়েছে দেখ, এই যে ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আমাদের এই যে একটা সোর্স আছে সেই সোর্স মানে তড়িৎ কোর্স আছে, তাকে আমরা একটা ভোল্টেজ দিয়েছি, তার অ্যাক্রস থেকে ভোল্টেজ ড্রপ আছে কতখানি ভি নট। সেই ভি নটটা আমাদের কি হচ্ছে পরে ব্যবহার করতে পারবো। আর এখানে তো একটা রেজিস্টার আছে, তার অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে যেটা শুধুমাত্র হিট এনার্জিতে কনভার্ট হবে, সেটার ভ্যালু আমি বলছি কত ভি। তাহলে দেখ আমি এখানটাতে যদি কেভিএল অ্যাপ্লাই করি, আমি কিসের কথা বলতে পারবো দেখ তো, এখান থেকে কেভিএল অ্যাপ্লাই কর, এটার অ্যাক্রসে ভোল্টেজ মানে কত লিখছিস দেখ, ধরেন এটা কত ভি, এদিকটাতে মাইনাস এখানটাতে প্লাস, তাহলে মাইনাস থেকে প্লাস এলে মাইনাস ভি, সেটাই প্লাস এখানটাতে কত পাচ্ছিস দেখ ভোল্টেজ ড্রপ ভি নট প্লাস এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটা আছে কত ভি ড্যাশ, সেটা ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো না ভি ইকুয়াল টু কত আছে ভি নট প্লাস ভি ড্যাশ, খালি জাস্ট রিজিট করেছি ভি ড্যাশ, তাই না? ভি ড্যাশ, ভি ড্যাশটা কি জিনিস, ভি ড্যাশটা কিছুই নয়, ভি ড্যাশটা হচ্ছে আমাদের ভোল্টেজ লস বা এনার্জি লস কার অ্যাক্রসে না এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে। আমি যদি একটা কাজ করি, দেখ কি কাজের কথা বলছি, এই দুটোকেই দুদিকেতেই আইটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কেননা দুটোর সবটার মধ্যে দিয়ে তো একই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে লেফট সাইড থেকে কত পেতাম দেখ ভিআইটি, রাইট সাইড থেকে কতখানি পেতাম দেখ তো, রাইট সাইড থেকে পেতাম হচ্ছে দেখ ভি নট আইটি প্লাস ভি ড্যাশ, মানে সেখান থেকে পেতাম হচ্ছে দেখ ভি ড্যাশ আইটি, এই জিনিসটাকে আমি পেয়ে যেতাম। এবার দেখ ভিআইটি, ভিআইটিটা কি ব্যাটারি যে পরিমাণ ওয়ার্ক ডান করছে, তাই তো ভি নট আইটি যে পরিমাণ এনার্জি এটার মধ্যে স্টোর হচ্ছে, আর ভি ড্যাশ আইটি যেটা হচ্ছে কি এই যে জিনিসটা যেটা থেকে আমাদের এনার্জিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি দেখ ব্যাটারির দ্বারা যে পরিমাণ কাজ করা হয়েছে, ওকে, যাকে আমরা বলবো কি ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিক্যাল ওয়ার্ক। সেই ইলেকট্রিক্যাল ওয়ার্ক বা ইলেকট্রিক্যাল এনার্জি সেটাকে আমি কিরকম বলবো দেখ ইলেকট্রিক্যাল এনার্জি, সেটা দুটো পার্টে কনভার্ট হয়েছে, একটা কি না এখান থেকে রাসায়নিক শক্তিতে বা আমরা যেটাকে বলবো কি স্টোরড এনার্জিতে আমাদের কনভার্ট হয়েছে। তাহলে আমাদের এটা হচ্ছে কি দেখতো স্টোরড এনার্জি প্লাস বাকিটা আমাদের কিসে চলে গেছে দেখতো হিট এনার্জি। তাহলে সেখান থেকে আমরা বাকিটাকে দেখে নিলাম কি হিট এনার্জি।
ওকে, তাহলে এটুকুনি কথা আমরা প্রত্যেকেতে শিখে নিলাম। এবার যে দেখ, এই যে হিট এনার্জিকে আমরা সাধারণত কি ওয়ার্ড দিয়ে লিখি? এইচ ওয়ার্ড দিয়ে লিখি। তাহলে দেখ, এখান থেকে আমি বলতে পারবো এইচ বা হিট এনার্জি, তার ভ্যালু কত হয়? আই স্কোয়ার আর ইন্টু টি। ওকে, এটুকুনি কথা আমাকে কিন্তু প্রত্যেককে শিখে রাখতে হবে। যদি পরের কথা বলি, দেখ এনার্জি আর হিট দুটোরই ইউনিট কত? জুল। তাই এসআই পদ্ধতিতে ডাইরেক্টলি এইচ ইকুয়াল টু আই আর স্কোয়ার আর টি লিখতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এটা সিজিএস পদ্ধতিতে হয়, তখন আমরা সবাই কি শিখেছি? আমাদের মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নেওয়ার জন্যে বা ওয়ার্ক ডানটাকে দেখানোর জন্যে আমাদের ডব্লিউ ইকুয়াল টু জে এইচ, এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে হয়। ওকে, তাহলে আমাদের সেখানটাকে কারোর যেন কিছু ভুল না করে ফেলি। দেখ, সেখান থেকে আমরা বলছি কি কতখানি হিট জেনারেট হবে, সেটা বলতে গেলে আমরা কাকে ব্যবহার করব না? ডব্লিউ ইকুয়াল টু জি এইচ। কার ক্ষেত্রে? না ফর এসআই, সরি ফর সিজিএল। হয়েছে? এবার দেখ ডব্লিউর ভ্যালু কত? ডব্লিউর ভ্যালু ছিল হচ্ছে দেখ আই স্কোয়ার আর টি। তাহলে কতখানি হিট জেনারেট হবে সেটার ভ্যালু কত বের করতে গেলে কিরকম করবো না? 1/j ইন্টু আই স্কোয়ার আর টি। ওকে, জে এর ভ্যালু আমরা কত শিখেছি? দেখ, সবাই শিখেছি 4.2 জুল পার ক্যালোরি। তাহলে দেখ 1/j মানে কত আসছে? 1/4.2। 1/4.2 সেটা করলে আমরা কতখানি পাই? 0.24। তাই আমরা বলবো যে পরিমাণ হিট জেনারেট হবে তার ভ্যালু কত আসবে? 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। ওকে, তাহলে এটুকুনি কথা আমাদের শিখে রাখতে হবে। তাহলে দেখ, এসআই পদ্ধতিতে হিট জেনারেশনের কথা বললে কতখানি বলবো? শুধু আই স্কোয়ার আর টি। কিন্তু সিজিএস পদ্ধতিতে হিট জেনারেশনের কথা বললে আমরা কতটা বলবো না? 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। ওকে, যে কথাটা বললাম একবার তোরা কিন্তু সম্পূর্ণভাবে সেই পার্টটাকে একবার পড়ে দেখে নে, রেডি করে নে। পরে চল। এরপরেতে আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের এই পাতাটা থেকে। দেখ, এখানেতে বলা হচ্ছে কি রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এমনভাবে বিভাজিত হয় যাতে বর্তনীতে উৎপন্ন তাপ সর্বনিম্ন হয়। তাহলে আমাদের এতদিন অবধি আমরা শিখে নিয়েছি যে তড়িৎ প্রবাহেতে তাপ কেমন ভাবে জেনারেট হচ্ছে, ওকে, বা হিট কেমন ভাবে জেনারেট হচ্ছে, এবং কারেন্ট কোন আর্ম দিয়ে কতখানি যাবে। তো সেটা আমরা যে কথাটা শিখেছি সেটার কথাটাকেই আমরা এবারেতে একটুখানি ফার্দার ইলাবোরেট করব। দেখ, কিসের কথা দেখতে পাচ্ছি। আমাদের কাছে যখন প্যারালাল সার্কিট পড়েছিলাম তখন একটা জিনিস নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে কনফিউশন রয়েই গিয়েছিল। কি কনফিউশন ছিল? ধরে নিচ্ছি আমাদের কাছে এই একটা বেসিক সার্কিট আছে, মানে প্যারালাল সার্কিট আছে। আমি সেটাকে ড্র করছি। দেখ, প্যারালাল সার্কিট মানে জানি কি দুটো সাইডেরই বিভবের মান সেম থাকে। তাহলে দেখে নিচ্ছি, দেখ এই একটা রেজিস্ট্যান্স আছে, এখানেতে আরো একটা রেজিস্ট্যান্স আছে। দেখতে পাচ্ছি, দেখ এই দুটোর অ্যাক্রসেই যদি আমরা সেম ভোল্টেজ সোর্সকে অ্যাপ্লাই করি তাহলে এটা আমাদের কিসে থাকবে? প্যারালাল কানেকশনে থাকবে। হলো? আমি এখান থেকে যে কথাটা তোদেরকে বলছি সেটা আসছে এরকম। দেখ, এই সার্কিট পেয়ে গেলাম, তার অ্যাক্রসেতে আমি কাকে করছি না? তার অ্যাক্রসেতে আমি একটা ব্যাটারিকে কানেক্ট করে রাখছি।
এবারেতে আমি বলতে চাইছি কি কথা, যে দেখ এখান থেকে ব্যাটারিটা দিয়ে মনে কর আই অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে। আই অ্যামাউন্টের কারেন্ট যেতে যেতে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখ, দুটো রেজিস্ট্যান্স পাচ্ছি। এটা আছে কতখানি দেখ R1, এটা আছে R2। আমি বলছি কি R1 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1, R2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I2। তো নিশ্চয়ই বুঝতে পারছি দেখ টোটাল কারেন্ট হবে কতখানি I1 প্লাস I2, তাই তো? আমরা তো সবাই শিখেছি টোটাল কারেন্ট হবে কতখানি না, দেখ সেটাতে শিখেছি I1 প্লাস I2। এবারেতে কথা আসছে এই I2 কতখানি হবে আর I1 কতখানি হবে, সেটা কার উপর নির্ভর করে? সেটার উপরেই নির্ভর করে। এমন ভাবেই কারেন্টটা ডিভাইড হয়ে যায়, মানে I1 আর I2 এর রেশিওটা এমন ভাবে হয়ে যায় যাতে করে দুটো সার্কিট মিলিয়ে টোটাল যে হিট জেনারেট হচ্ছে তার ভ্যালুটা সব থেকে মিনিমাম হয়। ওকে, তাহলে এখান থেকে আমি কিসের কথা শিখে রাখলাম দেখ তো, I1 এবং I2 এর ভ্যালু এমন হবে। ওকে, I1 and I2 will be such that আমাদের বুঝছে কি যে হিট জেনারেশন বা H is minimum। তো H মিনিমাম সেটা বের করতে গেলে আগে তো আমাদের জানা দরকার যে আগে কতখানি হিট জেনারেট হচ্ছে। তো তার জন্য আমাদের কথা কি শিখে নেব, দেখ H উপরের দিকে রান, তারখানে ভ্যালু কত আছে I, তাহলে সেখানেতে I1 স্কোয়ার ইন্টু সেখানেতে রেজিস্ট্যান্স কত আছে, সেখানেতে রেজিস্ট্যান্স আছে R1 ইন্টু টি, প্লাস নিচের দিকে রান, সেখানে I2 মানে কতখানি I মাইনাস I1, মানে সেখান থেকে আমি সেটাকে লিখে দেবো কতখানি দেখ না I মাইনাস I1 তার স্কোয়ার ইন্টু R2 ইন্টু টি। এবারেতে কথা আসছে কি যে এর ভ্যালুটা মিনিমাম হবে, কার রেসপেক্টে মিনিমাম হবে, I1 বা I2 এর রেসপেক্টে। দেখ এখানে তাই তো আমি I2 তো রাখিনি, তাহলে এটা মিনিমাম হতে গেলে কার রেসপেক্টে মিনিমাম করবো, I1 এর রেসপেক্টে। কারণ আরো একটা যে কারেন্ট আছে I, সেটা তো টোটাল কারেন্ট, তার তো আর মিনিমাম ম্যাক্সিমাম হওয়ার কোনো কিছু সওয়াল নেই। তাহলে আমি বলছি কি এই যে এইচটা সেটাকে আমাকে মিনিমাম হতে গেলে কার রেসপেক্টে মিনিমাম হতে হবে, I1 এর রেসপেক্টে মিনিমাম হতে হবে। তাহলে I1 এর রেসপেক্টে মিনিমাম মানে আমি এটাকে কি রকম ভাবে লিখতে পারবো, এই যে ঘটনাটা পেয়েছি সেটাকে আমাদের I1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব dH বাই dI1, সেটা ইকুয়াল টু করবো কত 0। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হলে কি হয়, মিনিমাম বা ম্যাক্সিমাম। আমি ধরে নিচ্ছি সেটা মিনিমামের কথাই বলছি, কেননা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি করি আমরা সেখান থেকে দেখে নিতে পারবো যে সেখান থেকে d2H বাই di2 সেটা আসবে কি গ্রেটার দ্যান 0। মানে আমি তোদেরকে জাস্ট বলেই নিচ্ছি, তোরা চাইলে নিজেরা করে দেখে নিতে পারিস, কিন্তু কথাটা যেটা বলে দিচ্ছি যে dH বাই di1 ইকুয়াল টু 0, মানে সেটা হবে কি যে হিট জেনারেশন মিনিমাম। ম্যাক্সিমাম কেন না, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে তোরা পাবি কি গ্রেটার দ্যান 0। হলো, তো তাহলে এখান থেকে কিসের কথা দেখছিস দেখ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে দেখ কি পাচ্ছিস, R1 টি কনস্ট্যান্ট, I1 স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত আসছে দেখ তো না 2 ইন্টু I1। সিমিলারলি এখানটা থেকে কতখানি পাচ্ছি দেখ তো R2 ইন্টু টি, তার ডেরিভেটিভ করলে R2 ইন্টু টি, সেটা আসছে কি দেখ, সেটা আসছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাচ্ছে। I মাইনাস I1 এর স্কোয়ার, সেটার ডেরিভেটিভ করলে কত আসছে দেখ তো 2 ইন্টু I মাইনাস I1 ইন্টু এখান থেকে আরো একটা ডেরিভেটিভের জন্য -1 চলে আসবে। ওকে, মানে এটা -1 দিয়ে মাল্টিপ্লাই। তো এনি হাউ সেটা আমার কাছে কোনো শর্তের ব্যাপার নয়, মাইনাস মানে একটা লেফট সাইড একটা রাইট সাইড হয়ে যাবে, টি গুলো প্রত্যেকটা দিক থেকে কেটে যাবে এবং 2 গুলো কেটে যাবে। তাহলে দেখ বোথ সাইড থেকে 2 আর টি কেটে দিলে আমি কত পাচ্ছি দেখ I1 R1। ওকে, সেটা ইকুয়াল টু আমি পাচ্ছি কত দেখ R2 ইন্টু I মাইনাস I। ওকে, I মাইনাস I1 সেটা মানে কত I2, তাহলে আমি এখান থেকে কি লিখে দিতে পারবো না R2 ইন্টু I2। ওকে, তাহলে এখান থেকে তো আমি এটুকুনি কথা শিখে নিলাম যে দেখ এমন ভাবেই তাদেরকে ডিভাইড হতে হবে যাতে করে I1 বাই I2, ওকে I1 বাই I2 তার ভ্যালু কতখানি পেয়ে যাব দেখ তো, পেয়ে যাব হচ্ছে R2 বাই R। ওকে, তাহলে এই কথাটাকে আমাকে শিখে নিতে হবে। তাহলে বললাম কি এখান থেকে কারেন্ট গুলো এমন ভাবে ডিভাইড হবে যাতে করে হিট জেনারেশনটা হয় কি মিনিমাম। তাহলে এখান থেকে তার কন্ডিশন কি শিখে নিলাম যে দেখ
I1 is proportional to 1 by R1 বা I is proportional to কত পেয়ে গেলাম 1 by R। তাহলে কোনো একটা আর্মে যদি কারেন্ট তার রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে তো সেখান থেকে আমরা পাবো কি যে হিট জেনারেশন মিনিমাম হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা শিখে নিলাম কি দিস ইজ দ্য কন্ডিশন কার কন্ডিশন ফর minimum heat generation। ওকে, তাহলে এটাকে কিন্তু আমরা সুন্দরভাবে শিখিয়ে দিলাম, তোরা কিন্তু প্রত্যেকেতে মাথায় রাখবি। বইয়ে একটু বড় করে ক্যালকুলেশন করা আছে, কোনো দরকার নেই, যেমন করে শিখিয়ে দিলাম সেখান থেকে কিন্তু তোরা প্রত্যেকেতে জিনিসটাকে শিখে নিতে পারবি। ওকে, তাহলে ঝটপট জিনিসটাকে কমপ্লিট করে ফেল, ঝটপট জিনিসটাকে তোরা দেখে ফেল। হলো, হয়ে যাবার পরেতে এবার তোরা আমার সাথে চল হচ্ছে পরের টপিক, অর্থাৎ যেখানেতে আছে কি বৈদ্যুতিক ক্ষমতা। আচ্ছা, তার আগেও আমাদের এখানটা থেকে এই পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউ আছে, পরিচ্ছদ সংক্রান্ত এমসিকিউটা আমরা একবার করে নেব। আচ্ছা, এখান থেকে আমাদের কি কি দিয়েছে দেখ, ফার্স্ট বলেছে কি 1 জুল ইকুয়াল টু ড্যাশ ইন্টু 1 ভোল্ট, তাই তো? আমরা তো শিখলাম ডব্লিউ ইকুয়াল টু কত হয়, ডব্লিউ ইকুয়াল টু কত দেখলাম বল, ডব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে দেখ এখান থেকে ডব্লিউ মানে সেটা কত ছিল 1 জুল, কিউ মানে আমরা কত শিখেছিলাম 1 কুলম, ভি মানে কত শিখেছিলাম 1। তাহলে এখান থেকে অ্যান্সার কতখানি পেয়ে গেলাম, কিউ এর ভ্যালু 1 কুলম। আচ্ছা, তারপরেরটা কি শিখেছি দেখ, পরিবাহীর রোধ ও সময় অপরিবর্তিত থাকলে এইচ এবং প্রবাহ মাত্রার সম্পর্ক কি। তাহলে সেটার জন্য আমাদের কোন জিনিস শিখেছি দেখ, শিখেছি এইচ ইকুয়াল টু কত হয় আই স্কোয়ার আর টি। তোর কি কি বলা আছে আর আর টি কনস্ট্যান্ট, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি দেখ না এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে দেখে নিচ্ছি কোনটা দুইয়ের দাগেরটার সঠিক অপশন কোনটা আসবে, না আমাদের সি। হলো কথা, প্রত্যেকের জিনিসটাকে দেখে নে, প্রত্যেকের জিনিসটাকে রিয়েলাইজ কর। এরপরেতে আমরা চলে যাব কোথায় না, পরিবাহীর রোধ ও প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ এবং সময়ের সম্পর্ক কি? তাহলে দেখ আমাদের এখানটাতে বলা হচ্ছে কি আই স্কোয়ার আর আর কনস্ট্যান্ট আছে, আই আর আর কনস্ট্যান্ট আছে। তাহলে সেখানটা থেকে আমাদের তিনেরটার সময় তো দেখে নেব কি এইচ ইজ প্রপোর্শনাল টু কি হয় টাইম। তাহলে এখান থেকে আমরা দেখে নিচ্ছি কি চারের দাগেরটা, তার অ্যান্সার চলে আসবে কত না বি। হলো, দুইয়ের দাগেরটা আই এবং টি কনস্ট্যান্ট থাকলে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক কি, আই আর টি কনস্ট্যান্ট থাকলে এইচ আর আর এর মধ্যে সম্পর্ক দেখ, দেখতে পাচ্ছি এইচ ইজ প্রপোর্শনাল টু কত আসবে আর। তাহলে এখান থেকে আমাদের তিনের দাগেরটার সময় দেখে নেব কত এইচ ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে এখানটাতে পেয়ে যেতাম কোনটা, এটা। এটা এই মাত্র জাস্ট ডিসকাশন করলাম যে সমান্তরালে যুক্ত থাকলে তাদের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I1 I2 ন্যূনতম তাপ কোন শর্তে উৎপন্ন হবে। আমরা সবাই শিখলাম দেখ সেটাকে ইনভার্সলি প্রপোর্শনাল হতে হবে, মানে আমরা দেখেছি কি I1 বাই I2 তার ভ্যালু আমাদের হতে হবে কতখানি R2 বাই R1। তাহলে এই কথা অনুযায়ী আমাদের এই পার্টটাকে দেখে নিতে হবে, গেল। এরপরেতে আমরা চলে যাব হচ্ছে এর পরের পার্ট, অর্থাৎ 3.3, যেখানেতে আমরা দেখে নেব কাকে না ইলেকট্রিক্যাল পাওয়ার কে সম্বন্ধে একটুখানি আমরা জিনিসটাকে আলোচনা করে দেখে নেব। হলো, তাহলে চল আমাদের এবারে তো সেই কথাটাতে যাওয়া যাক।
দেখে নেওয়া যাক এখানটাতে কি কি কথা বলা হয়েছে, কেমন ভাবে আমরা ফরওয়ার্ড করব জিনিসটাকে সেটাকে আমরা একটু দেখে নেব। দেখ কি বলেছে, দেখ ফার্স্ট এখান থেকে বৈদ্যুতিক ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার। আমরা সবাই যখন বেসিক ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছি, মানে আগের বছরে তোদেরকেই আমি পড়িয়েছি, সেখানটাতে তোদেরকে আমি কি শিখিয়েছিলাম একটুখানি জাস্ট যদি পুরানো কথাটা তোদের মনে থাকে। দেখ ওয়ার্ক ডান মানে আমরা কত শিখেছিলাম, ডব্লিউ। ওকে, তাহলে ডব্লিউ হয় কি আমাদের ওয়ার্ক ডান। হলো, এবার যদি ডব্লিউ কে আমরা টি দিয়ে ভাগ করি, ওকে, ডব্লিউ কে টি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কাকে পেতাম, পাওয়ার পেতাম বা ক্ষমতা পেতাম। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ারের সময়তেও কি করব, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানকে সময় দিয়ে ভাগ করে দেব, তাহলেই আমরা পেয়ে যাব কি, পাওয়ার। তাহলে আমাদের এখান থেকে দেখে নিচ্ছি কি এই পরিস্থিতিতে পাওয়ার কত আসবে, দেখ ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে আমরা কত শিখে নিয়েছি, ভি আই ইন্টু টি, ভি আই ইন্টু টি ডিভাইডেড বাই টি। তাহলে টি টি কেটে গেলে আমরা পাওয়ারের ভ্যালু কত পেয়ে যাই, ভি ইন্টু আই। আবার দেখ এই কথাটাও শিখেছি যে দেখ ভি, ভি মানে কত হয়, ভি মানে হয় হচ্ছে দেখ আই ইন্টু আর। তাহলে সেই কথা অনুযায়ী আমি পাওয়ারের এই যে ভ্যালু পাবো সেটাকে এই ফর্মুলা দিয়ে লিখতে পারবো, ভি এর জায়গায় বসিয়ে দে না আই ইন্টু আর, আবার আগে থেকেই আছে একটা আর, তাহলে সেখান থেকে পেয়ে গেলাম কত, আই স্কোয়ার ইন্টু আর। গেল। বা যদি আইটাকে আমি একটুখানি ঘুরিয়ে রিপ্লেস করি, দেখ ভি ইকুয়াল টু আই আর হলে আমি তো লিখতে পারবো আই ইকুয়াল টু ভি বাই আর, তাই না? তাহলে সেই পরিস্থিতিতে আমি কি এটা লিখতে পারবো না, পি ইকুয়াল টু কত চলে আসবে, ভি ইন্টু আই, আই এর জায়গায় বসিয়ে দিচ্ছি কত, ভি বাই আর। তাহলে সেখান থেকে ভ্যালুটা কত পেয়ে যাবো, ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখ যে তাপ উৎপন্ন হবে মানে যে পাওয়ার লাগবে বা ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, তার ভ্যালু শিখবো কত, ভিআই, বা কত শিখবো আই স্কোয়ার আর, বা কত শিখবো ভি স্কোয়ার বাই আর। হলো, তাহলে এখান থেকে আমরা একটা কথা শিখে নিলাম যে পাওয়ার সেটা মানে কত, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট, তাই তো? তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে। তাহলে পাওয়ার মানে বা তড়িৎ ক্ষমতা সেটা মানে আমরা কত শিখলাম, ভি ইন্টু আই, মানে আমি বলছি কত, দেখ পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু কারেন্ট, তাই তো? পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট কত শিখেছি, ভোল্ট। কারেন্টের ইউনিট কত শিখেছি, অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে জিনিসটা শিখে নিলাম কি, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার সেটা হবে কি আমাদের পাওয়ারের একক। সেই ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার যদি আমাদের বলা হয় কি, যদি ভোল্ট ইকুয়াল টু থাকে কতখানি, 1 ভোল্ট, এবং অ্যাম্পিয়ার মানে যে কারেন্টটা যাচ্ছে কোনো সার্কিটের মধ্যে দিয়ে সেটা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তখন করসপন্ডিং যে এর ইউনিটটা থাকবে সেটাকে আমাদের বলা হয় কি, ওয়াট। ওকে, তাহলে এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে দেখে নিলাম। তাহলে ওয়াট মানে আমরা কত পাচ্ছি, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তাহলে এই কথাটা তোদের বইয়েও লেখা আছে, আমিও তোদেরকে শিখিয়ে দিলাম, এই কথাটাকে কিন্তু তোরা লিখে রাখতে পারবি। বা এই ওয়াট মানেই আবার আমরা কি শিখেছি, জুল ইন্টু সেকেন্ড। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার আর জুল পার সেকেন্ড এটা কিন্তু একই একক। ওকে, তাহলে কোনটা পাওয়ারের একক সেটা বললে কিন্তু তোদের ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ারও যেরকম বলতে পারবি, সাথে সাথে তোরা বলতে পারবি কি জুল পার সেকেন্ড, সেটাও হয়ে যাবে কি না তোদের পাওয়ারের একক। তাহলে সুন্দরভাবে তোদের এটা ক্লিয়ার করে দেওয়া রইল, তোরা একবার এটাকে দেখে নিবি। এবারেতে আমরা চলে যাব হচ্ছে পরের কথা। পরের কথায় আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি, দেখতো তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা। ওকে, এটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেই জিনিসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করে দেখব। একটু ক্ল্যারিটির সাথে আমাদেরকে জিনিসটাকে কিন্তু দেখতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর সিগনিফিকেন্স আছে। বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা, এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে শিখে নিতে হবে বা দেখে নিতে হবে।
কিরকম ভাবে আলোচনা করব আসছি, এক মিনিট। আচ্ছা, তো আয় ধর আমাদের কাছে এই বেসিক সার্কিটটা দিয়ে দেওয়া আছে, এই বেসিক সার্কিটের ছবিটা আমি আঁকছি। এখানে বহির্বর্তনীতে রোধ বলতে বোঝানো হচ্ছে কতখানি না ক্যাপিটাল আর। তাহলে এই ক্যাপিটাল আর এর মধ্যে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি কোথা থেকে না, আমাদের একটা সেল আছে যার ইএমএফ হচ্ছে স্মল ই এবং যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কতখানি স্মল আর। তাহলে আমি সেই কথা অনুযায়ী আমি এখানটাতে একটা ছোট্ট সার্কিট যেটা এখানেতে ড্র করা আছে আমি এঁকে তোদেরকে আরো একবার বুঝিয়ে দিই। দেখ আমাদের কাছে কি দেখছি, দেখ এই বেসিক সার্কিটের কথা দেখছি। গেল, এটা হচ্ছে কি আমাদের বহির্বর্তনী, তার রোধ যেমন বইয়ে ছবি দেওয়া ছিল ক্যাপিটাল আর, আমি বললাম এখান থেকে এটাকে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। কার সাহায্যে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি? একটা ব্যাটারির সাহায্যে। ধরে নিচ্ছি আমাদের এই যে ব্যাটারিটা আছে তার ইএমএফ কত আছে, ই, তার ইন্টারনাল কিছু রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি ধরে নিচ্ছি কতখানি, স্মল আর। ওকে, তো আমি এখান থেকে বলছি কি যে এই সার্কিটটার মধ্যে দিয়ে যদি আমি কারেন্টের ক্যালকুলেশন করি, সেই কারেন্টের ক্যালকুলেশন করলে কতখানি পাবো দেখতো, আই ইকুয়াল টু টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, মানে কত পাচ্ছি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আমি যদি বলি যে বহির্বর্তনীতে অর্থাৎ ক্যাপিটাল আর এর মধ্যে কতখানি পাওয়ার জেনারেট হচ্ছে বা কতখানি পাওয়ার লস হচ্ছে, ওকে, বা কতখানি শক্তি ব্যয় হচ্ছে, একক সময়ে কতটা শক্তি ব্যয় হচ্ছে, তো তার ভ্যালু বলতে গেলে আমি কি বলবো, বা সেটাকে আমি বলবো কি, একটা পাওয়ার ইকুয়াল টু কার অ্যাক্রসে না আর এর অ্যাক্রসে, সেটাকে আমরা কতখানি ফর্মুলা শিখেছি, আই স্কোয়ার ইন্টু আর, তাই তো। দেখ আমি আগের পাতাতেই তোদের সাথে আলোচনা করে নিয়েছি। দেখ কত হয়, পাওয়ার লস ইকুয়াল টু কত হয়, আই স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখ এখানেতে কারেন্টের ভ্যালু আমি বের করেছি, আর বহির্বর্তনীতে আছে, তাহলে তার রেজিস্ট্যান্সের ভ্যালু লিখে দিয়েছি কতখানি, আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। বোঝা গেছে কথা? এবারেতে আমার কাছে কথা আসছে কি, দেখ এই যে আই, তার মানটাকে এখানটাতে যদি বসিয়ে দিই, আমি এখানেতে ভ্যালুটা কতখানি পেয়ে যাব, দেখ তো এখান থেকে ভ্যালুটা পেয়ে যাব হচ্ছে যে দেখ ই স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা পাবো কতখানি দেখ তো, ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। ওকে, আমাকে বলেছে কি, দেখ এখান থেকে পাওয়ারের ভ্যালু ম্যাক্সিমাম কখন আসবে, আমাকে এই জিনিসটা বের করতে বলেছে। তো পাওয়ারের ভ্যালু ম্যাক্সিমাম কখন আসবে সেটা বলতে গেলে কি, দেখ আমাদের স্মল আর তার ভ্যালু তো আমাদের ফিক্সড, মানে কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স তাকে তো আমি আর বদল করতে পারছি না। তাহলে সেটার ভ্যালু কি, সেটার ভ্যালু হচ্ছে আমাদের ফিক্সড, মানে আমি যে কথাটা তোকে বলতে পারবো সেটা আসছে কি, দেখতো এখান থেকে পাওয়ারের ভ্যালু ম্যাক্সিমাম হতে গেলে আমাকে কি হতে হবে, যে দেখ এই ডিপি বাই ডিআর তার ভ্যালু হতে হবে কি, ইকুয়াল টু জিরোর সাথে সমান হতে হবে। তাহলে দেখ এখান থেকে দেখতে পাচ্ছি কি ই স্কোয়ার সেটা একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাকে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দিলাম, দিয়ে এখান থেকে কত লিখছি দেখতো, ডি ডিআর অফ ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার। এর ডেরিভেটিভ আমরা করবো, তাহলে এটা ডেরিভেটিভটা করলে কি আছে, দেখ এটা ইউ বাই ভি এর ফরম্যাটেতে আছে, ই স্কোয়ার এমনিতেই ন্যাচারালি জিরো হয়ে যাবে, তাকে নিয়ে আমাদের আর কিছু কাজ করে লাভ নেই। তাহলে আমি যেটা করছি ডি ডিআর অফ এই কোয়ান্টিটিটা ইকুয়াল টু জিরো করছি, কারণ দেখ ই স্কোয়ার আছে, সেটা জিরো বাই ই স্কোয়ার মানে কত, জিরোই আসবে। এখানেতে এটার ডেরিভেটিভ করলে আসবে, দেখ ইউ বাই ভি মানে নিচে কত চলে আসবে, ভি স্কোয়ার, এখানটাতে কত যায়, ভি ইন্টু ডিউ বাই ডিএক্স, তাহলে কত পাচ্ছিস, ভি ইন্টু ডি ইউ বাই ডিএক্স মানে ডি আর বাই ডিআর, কেননা
আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মাইনাস কতখানি থাকে ইউ ইন্টু ডিভিডিএক্স। তাহলে ইউ মানে কত আছে আর ইন্টু ডিভিডিএক্স, মানে ডিডিআর অফ, মানে আমাদের কত চলে আসছে দেখো ডিডিআর অফ ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার। তাহলে দেখি এখানে নিচে যে ডিনোমিনেটর টার্মটা আছে সেটাও আমাদের স্কোয়ার হয়ে বাইরে বেরিয়ে চলে যাবে, মানে জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে আমি এখান থেকে পাবো কতখানি ঘটনা দেখ আর প্লাস আর এর হোল স্কোয়ার, কেন এখান থেকে ডিআর প্লাস ডিআর সেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কত দেখ আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার, সেটা মাইনাস কত আছে দেখতো আর, এখান থেকে কত পাচ্ছি দেখতো আর প্লাস আর এর হোল স্কোয়ার, মানে সেটা কত চলে আসবে 2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তারপরে তো ডেরিভেটিভ করতে হবে ডি ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তো সেটা ডেরিভেটিভ করলে দেখ আমরা কতখানি পেয়ে যাচ্ছি ডি ডি ক্যাপিটাল আর প্লাস অফ এটা। দেখ স্মল আর এমনিতেই কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ 0, ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর মানে কত আসবে 1, মানে সেটা ইকুয়াল টু কত পাচ্ছি 0, মানে এই দিকের পার্টটা পেয়ে গেলাম কত 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখ আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 আর এখান থেকে পাচ্ছি কত ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখান থেকে ক্যাপিটাল প্লাস স্মল আর একটা কেটে যাবে, গেলে আমি কত পাচ্ছি দেখ ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকুয়াল টু 2r। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি দেখ ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল, তাহলে যদি ইনসাইড রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স সমান হয়, তখন দেখছি কি ডিপি বাই ডিআর তার ভ্যালুটা হচ্ছে কি না 0 আসবে, মানে সেটাই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম কাহিনী। কেন ম্যাক্সিমাম কাহিনী, যদি আমরা এই ডিপি বাই মানে ডি টু পি বাই ডিআর টু করি, সেটা করলে আমরা কিন্তু যেটা ঘটনাটা পেয়ে যাব সেটা আসবে কি আমাদের লেস দ্যান 0। তাহলে যদি লেস দ্যান 0 হয় তার মানে আমরা সেখান থেকে পেয়ে গেছি কি ম্যাক্সিমা পেয়ে গেছি। আমরা তোরা সেটা নিজেরা করে দেখে নিতে পারিস, আমার সেটা নিয়ে চর্চার দরকার নেই। তাহলে দেখ আমি যেটা শিখে নিলাম ক্যাপিটাল আর যদি স্মল আর এর সাথে সমান হয় তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট হবে বা ম্যাক্সিমাম পাওয়ার লস হবে। তাহলে সেই লস হয়ে যাওয়া বা ম্যাক্সিমাম জেনারেট হয়ে যাওয়া পাওয়ারটার ভ্যালু কত আসবে দেখ, সেটাকেও আমি এখান থেকে এই ফর্মুলাটা থেকে শিখে নিতে পারবো। যদি আমাকে এখান থেকে বলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার, এখানে এই যে পাওয়ারের ফর্মুলাটা পেয়েছি সেটা থেকে আমি পরের পাতায় লিখলেই আমি সেই জিনিসটাকে ধরে নিতে পারবো। দেখ আমি একবার লিখছি পি ইকুয়াল টু কত লিখেছিলাম ই স্কোয়ার ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস প্লাস আর এর হোল স্কোয়ার, সেটাকে আমি একবার লিখি দেখ তোরা বুঝতে পারবি কিরকম আছে। দেখ পি ইকুয়াল টু কত শিখেছিলাম ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, ওকে পি ইকুয়াল টু কত শিখেছিলাম দেখ তো ই স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। আমি শিখে নিলাম কতখানি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, যদি স্যার স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর বসিয়ে দিই কত পাচ্ছি দেখ তো ই স্কোয়ার, নিচে পাচ্ছি কত দেখ না ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মানে 2r এর হোল স্কোয়ার, মানে কত পাচ্ছি 4r এর স্কোয়ার ইন্টু আর, তাহলে সেখান থেকে পাচ্ছি কত দেখ না ই স্কোয়ার বাই 4r। এবার দেখ আবার কি ছিল ক্যাপিটাল আর মানেই ছিল স্মল আর, মানে সেটাকে আমি লিখতে পারবো সব খেলে ই স্কোয়ার বাই 4r। তাহলে ম্যাক্সিমাম কতখানি পাওয়ার ইউজ হবে বা ম্যাক্সিমাম কতখানি পাওয়ার লস হবে সেটা হচ্ছে কি যে ই স্কোয়ার বাই 4r। ওকে, তাহলে এটাকে আমরা শিখে নিলাম, এটা হচ্ছে কি দিস ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার লস্ট ইন দ্য এক্সটার্নাল সার্কিট, মানে বহির্বর্তনীতে সর্বোচ্চ ব্যয় হওয়া ক্ষমতার ভ্যালু। তাহলে আমরা শিখে নিচ্ছি কি দেখো দিস ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার lost কোথায় না in the external circuit। তাহলে এই কথাটাকে কিন্তু তোদের সাথে আলোচনা হয়ে গেল, তোরা এই জিনিসটাকে কিন্তু প্রত্যেকে শিখে নেবে। এবারেতে আমাদের কাছে কথা আসছে কি দেখো এটার কয়েকটা আলাদা আলাদা একক আছে। কার আলাদা আলাদা একক আছে দেখ এই কার্য বা শক্তির আমাদের কিছু কিছু আলাদা আলাদা একক আছে। তাহলে দেখ সেটার কথা কি কি আমরা একটুখানি দেখে নিই বা আমরা সেটাকে একটুখানি কমপ্লিট করে নিই। দেখ
আমরা শিখলাম কি, যে দেখ ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তাই তো। ইলেকট্রিক্যাল ওয়ার্ক বলতে আমরা কতখানি শিখলাম, আমরা সবাই শিখলাম হচ্ছে কতখানি, দেখ কিউ ইন্টু ডেল্টা ভি, তাই তো। তাই শিখেছিলাম কত, কিউ ইন্টু ডেল্টা ভি। ওয়ার্ক, ওয়ার্কের ইউনিট কতখানি শিখেছিলাম, আমাদের সবাই মনে আছে, ওয়ার্কের ইউনিট শিখেছিলাম হচ্ছে কতটা না জুল। তাহলে সেই জুলের ভ্যালুটাকে আমরা কতখানি শিখেছিলাম না কুলাম ইন্টু ভোল্ট। ওকে, তাহলে সেখান থেকে আমরা শিখেছিলাম কত, দেখ জুল ইকুয়াল টু শিখেছিলাম কুলাম ইন্টু ভোল্ট। তাহলে এই কথাটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেককে শিখে রাখতে হবে বা একটুখানি মনে রাখতে হবে। গেল। এরপরেতে আরো একটা কথা শিখে নেব, সেটা হচ্ছে কি দেখ তো ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার, ওয়াট আওয়ারটা কি জিনিস না, সেটা হচ্ছে পাওয়ারের ইউনিট। তাহলে ইউনিট অফ পাওয়ার, সেটাকে আমরা অনেক সময় লিখি কিরকম ভাবে দেখতো, ওয়াট ইন্টু আওয়ার। সরি 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 সরি, আমি একটু ভুল বলে ফেললাম, এটাও হচ্ছে কি ইউনিট অফ এনার্জি। সেটা আসছে কতখানি দেখ, ওয়াট ইন্টু আওয়ার। তার কারণ কি দেখ, আমরা তো সবাই কি শিখেছিলাম, পাওয়ার ইকুয়াল টু শিখেছিলাম কত, ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত চলে আসবে, পাওয়ার ইন্টু টাইম। তাহলে দেখ ওয়ার্ক ডান মানে কত, এনার্জি। পাওয়ার, পাওয়ারের একক কত ছিল ওয়াট, তাকে যদি টাইমের একক আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইউনিট অফ এনার্জি একটা কি পেয়ে যাব, ওয়াট ইন্টু আওয়ার, তাই তো। তো এই ওয়াট ইন্টু আওয়ারের ভ্যালুটা কত আসছে, এটাকে ওয়াট ইন্টু আওয়ার সেটা লিখতে গেলে কতখানি লিখছি দেখ, ওয়াট, 1 ওয়াট লিখে রাখি। আওয়ার, আওয়ার মানে কত হয়, 3600 সেকেন্ড, তাই তো। তাহলে সেখান থেকে আমরা কতখানি পেয়ে যাচ্ছি দেখ না, 3600 ওয়াট ইন্টু সেকেন্ড। এবার দেখ আমরা সবাই শিখেছি ওয়াট ইন্টু সেকেন্ড, সেটাকেই বলা হয় কি জুল। তাহলে ওয়াট আওয়ার ইকুয়াল টু কতখানি পেয়ে যাব আমরা, 3600 জুল, রাইট। এটা ছাড়াও আরো একটা আমাদের ওয়ার্ক ডানের প্র্যাকটিক্যাল একক ব্যবহার করা হয়, যাকে বলা হয় কি আমাদের কিলো ওয়াট আওয়ার। ওকে, তাহলে এরপরেতে আরো একটা আমাদের প্র্যাকটিক্যাল ইউনিট আছে, যাকে বলা হয় কি 1 কিলো ওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ার মানে ওয়াট আওয়ারকে কিলো দিয়ে মাল্টিপ্লাই করছিস, মানে সেখান থেকে তুই পাচ্ছিস কি দেখ 3600 জুল, তাকে কিলো মানে সেটাকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করছিস। তাহলে সেটা আসবে কি এত জুল, মানে সেখান থেকে তোরা বলতে পারবি কত দেখ না, 3.6 ইন্টু 10⁻6 জুল, তাই তো। তাহলে 1 কিলোওয়াট আওয়ার্স ইকুয়াল টু তোরা পাচ্ছিস কত, 3.6 ইন্টু 10⁻6 জুল। এবারে দেখ এখান থেকে এই যে কিলোওয়াট আওয়ার আছে, এটাকেই অনেক সময় বলা হয় কি দেখ বিওটি। ওকে, যাকে আমাদের বলা হয় কি দেখতো বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, তাহলে এখান থেকে বললাম কি বিওটি, যার নাম আছে কতখানি দেখতো বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, তাহলে এটুকুনি কথা কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রেখে দিতে হবে। বাড়িতে আমাদের যে ইলেকট্রিক মিটারগুলো আছে, সেই ইলেকট্রিক মিটারগুলো কিন্তু এই কিলো আওয়াট আওয়ার এই ইউনিটেতে কিন্তু আমাদেরকে প্রকাশ করা হয়। ওকে, যেমন আমাদের এখান থেকে বলছি, ধর আমাদের কাছে কোথাও বলে দেওয়া আছে কি দেখতো, একটা 100 ওয়াটের ল্যাম্প আমাদের বাড়িতে জ্বলছে কতক্ষণ ধরে, 20 ঘন্টা ধরে চলছে। ওকে, তাহলে সেটার সময়তে আমাদের কত ইউনিট রিডিং আসবে, সেটাকে আমরা কিরকম ভাবে বলবো, তাহলে দেখ আমাদের যদি ছোট্ট একটু কোয়েশ্চেনের জন্য দরকার পড়ে, আমি লিখে নিচ্ছি তোদের ক্ষেত্রে, দেখ কিসের কথা বলছি দেখ, আহ এরকম
আচ্ছা ঠিক আছে, ছাড়, ওটা তোদের সিলেবাসেতে নেই, ওটা তো নিয়ে তোদের অতটা মাথা ঘামানোর দরকার নেই। এরপরেতে আমরা যে পার্টটাতে চলে যাব সেটা হচ্ছে কি, দেখ, এই ফিউজের পার্টটাতে চলে যাব। দেখ কিসের কথা বলা হয়েছে, দেখ দেখ বাড়িতে আমাদের কি করা হয় যে অনেক ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সেখানেতে সেই সমস্ত তারে আমাদের কাকে ব্যবহার করা হয়, তামা বা অ্যালুমিনিয়াম এইরকম জিনিসকে ব্যবহার করা হয়। তাদের আমরা সবাই শিখেছি কি প্রত্যেকটারই একটা করে আমাদের ফিক্সড মেল্টিং পয়েন্ট আছে। তাহলে দেখ, যে সমস্ত জিনিস তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, বা যে সমস্ত বাড়িতে ফ্রিজ, টিভি বা আমাদের এসি যে সমস্ত আছে, সেগুলো প্রত্যেকটাই কি অনেক দামি জিনিস। তো সেই সমস্ত যেসব দামি জিনিস আছে তার মধ্যে দিয়ে যদি আমাদের একটা হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে যায় বা ওভারলোডিং হয়ে যায়, তখন কি হতে পারে, সেই জিনিসগুলো আমাদের পুড়ে যেতে পারে। তো সেই পুড়ে যাওয়া আটকানোর জন্যে আমাদের বাড়িতে কি করা হয় না, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ফিউজকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ফিউজটা কি জিনিস, একটা এমন তার যে তারটার মেল্টিং পয়েন্ট খুব কম। অর্থাৎ আমাদের বাড়িতে যেসব দামি জিনিসপত্রগুলো আছে সেই সব দামি জিনিসপত্র খারাপ হওয়ার আগেই আমাদের ফিউজের তারটা কি হয়ে যাবে, গলে যাবে। তাহলে আমাদের কি সেখানে তার কারেন্ট যেতে পারলো না, মানে সেই দামি জিনিসগুলো আমাদের বেঁচে গেল। তাহলে আমরা কি দেখলাম, দেখ যদি কখনো শর্ট সার্কিট বা ওভারলোডিং হয়, তখন বাড়িতে যে সমস্ত দামি জিনিস আছে সেগুলো আমাদের ওভার হিটিং এর জন্য নষ্ট হয়ে যেতে পারে। তো সেগুলোকে বাঁচানোর জন্যে আমরা সার্কিটের মধ্যে কাকে ইন্ট্রোডিউস করি না, ফিউজকে ইন্ট্রোডিউস করি। ফিউজটা কি জিনিস না, এমন একটা তার যে তারের গলনাঙ্ক খুব কম, তাহলে বাকি জিনিসগুলো নষ্ট হওয়ার আগে সে তারটাই গলে গিয়ে পুরো সার্কিটটাকে ব্রেক করে দেয়। তাহলে সার্কিট ব্রেক হয়ে গেলে কি ঘটনা ঘটে, সেখানের মধ্যে দিয়ে আর কারেন্ট যেতে পারে না, তাই সেই জিনিসটা আমাদের বেঁচে যায়। তাহলে ফিউজের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, নিজে গলে যাবে কিন্তু অপরকে বাঁচিয়ে দেবে। ওকে, তাহলে সেই যে জিনিসটা সেটাই হচ্ছে কি আমাদের ইলেকট্রিক্যাল ফিউজ। আর এই ইলেকট্রিক্যাল ফিউজ তাহলে আমাদের কি হিসাবে কাজ করতে ব্যবহার করে না, সেটা হচ্ছে সার্কিট ব্রেকার হিসাবে কাজ করতে সাহায্য করে। ওকে, তাহলে তোদের লেভেল অনুযায়ী এইটুকুনি কথাই কিন্তু যথেষ্ট। এবার তো দেখ, কোনো তারের মধ্য দিয়ে আমাদের যখন কারেন্ট ফ্লো, সেখানেতে আমরা দেখতে পাই কি যে হিট জেনারেট হয়। তো হিট জেনারেট হয় কথাটা তো ঠিক আছে, কিন্তু যে হিটটা জেনারেট হয় সেটা দুটো কাজে ব্যবহার করা হয়। কি কি দুটো কাজে ব্যবহার করা হয়, একটা যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই নিজ তারটার টেম্পারেচারকে বাড়িয়ে দেয়, এবং কিছুটা হিট সে কি করে বাইরের দিকেতে রেডিয়েট করতে থাকে। ওকে, এবারেতে এই রেডিয়েট করতে করতে এমন একটা পরিস্থিতি আসে যে যে পরিস্থিতিতে আমি যতই কারেন্ট বাড়াতে থাকি যে তারটার টেম্পারেচার আর বাড়ে না, সেটা কি করে বাইরের দিকে রেডিয়েশনের মানটাকেই সে বাড়িয়ে দিতে থাকে। তো যখন এই কন্ডিশনটা আসে তখন কি হয়, আমাদের তারের স্টেডি স্টেট রিচ হয়। ওকে, তাহলে যদি এই স্টেডি স্টেটটা আমাদের হয় কি যে ফিউজের তারের মেল্টিং পয়েন্টের থেকে কম হয়, তখন আমাদের কি হয় যে সার্কিটটাতে কোনো প্রবলেম আসে না। মানে আমি এখান থেকে তোদেরকে যে কথাটা বলতে চাইছি, ধরে নে আমাদের কাছে যে ফিউজ তার আছে, ধরে নে আমি যে বলছি আমাদের কাছে যে ফিউজ ওয়্যার আছে, সেই ফিউজ ওয়্যারের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স আছে, তার যে রেজিস্ট্যান্স ফিউজ ওয়্যারের, তার ভ্যালু আমি বলে দিচ্ছি কত, দেখ রো এল বাই এ। রো তোরা বুঝতে পারছিস কি বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স, বা যাকে আমরা বলি কি রেজিস্টিভিটি। তার কোনো পরিবর্তন করার দরকার নেই, যেমন আছে থাক। তাহলে সেটাকে লিখতে পারবো কত, রো এল, নিচে আমি কত লিখতে পারবো, এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া, মানে আমি তাকে লিখে দিলাম কতখানি, দেখতো পাই আর স্কোয়ার। আচ্ছা, আমি যদি বলি এখানটাতে হিট জেনারেট হচ্ছে কতখানি পার সেকেন্ডে, তাহলে আমি বলছি দেখ হিট জেনারেটেড কোথায় না, ইন ইউনিট সেকেন্ড, মানে টাইমের ভ্যালুটাকে 1 দেখে। দেখ হিটের ফর্মুলা কত শিখেছিলাম, আই স্কোয়ার আর টি, তাই না?
তাহলে আমার এখানে টি ইকুয়াল টু 1, তাহলে আমাদের পার ইউনিট সেকেন্ডে যেটা হিট জেনারেট হবে তার ভ্যালু আমি কতখানি লিখে দিলাম না আই স্কোয়ার ইন্টু আর। এবারেতে ধরে নে এখান থেকে আর, সেই আর এর ভ্যালু কত দেখেছি দেখ, রো এল বাই এ। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে পরিমাণ হিট জেনারেট হচ্ছে তার ভ্যালু কত আসছে আই স্কোয়ার ইন্টু রো এল বাই এ। এ মানে আমি কতখানি লিখে দিচ্ছি, নিচের দিক থেকে লিখে দিচ্ছি হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড কোথায় না ফিউজ তারটা। এবারেতে কথা আসছে কি দেখতো, যে পরিমাণ তাপ তুই জেনারেট করছিস নতুন করে সেই পুরো তাপটাই যদি রেডিয়েট হয়ে চলে যায়, আমি কিসের কথা বলেছি দেখ, আমাদের তাপ যাওয়ার ফলেতে সেই হিটটা দুটো কাজে ব্যবহার করা হয়। হিট ইজ ইউজড ইন টু ওয়ে। কাকে কাকে শিখিয়েছি না, এক নম্বর জিনিসকে শিখিয়েছি কি দেখ, এটা তারের টেম্পারেচারকে ইনক্রিজ করে, ইট উইল ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ ওয়্যার, ইট উইল ইনক্রিজ the temperature of oil। আর আমরা কাকে শিখিয়েছি, আর আমি শিখিয়েছি কিছুটা হিট আবার রেডিয়েট হবে। ওকে, আমরা বলছি কি some heat will be radiated। তাহলে আমি যদি এমন কথা বলি তারে যত বেশি হিট উৎপন্ন হচ্ছে পুরোটাই যদি রেডিয়েশন হয়ে চলে যায় তাহলে তারের টেম্পারেচার আর বাড়বে না, সেটাই আমাদের কি আসবে, সেটাই আসবে কি আমাদের স্টেডি স্টেট। তাহলে স্টেডি স্টেটেতে কি হলো না, যা হিট তৈরি হচ্ছে কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, তাহলে অল হিট জেনারেটেড আর used for radiation। ধরে নে সেই সময়তে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা হচ্ছে থিটা, এই থিটাটা হচ্ছে ফিউজ ওয়্যারের মেল্টিং পয়েন্টের থেকে কম, তাহলে তখন কি থাকবে সার্কিটটা বেঁচে থাকবে। আর যদি সেটা ফিউজ ওয়্যারের মেল্টিং পয়েন্টের থেকে বেশি হয়ে যায় তাহলে সার্কিটটা কি হয়ে যাবে আমাদের ব্রেক হয়ে যাবে, বা ফিউজ ওয়্যারটা নিজেই আমাদের কি করবে গলে যাবে। এবারে দেখ আমাদের যে ফিউজ বা নর্মাল যে তারগুলো হয়, নর্মাল তারগুলো কিরকম ধরনের তার হয়, এরকম একটা করে সিলিন্ড্রিক্যাল তার হয়, তাই তো। ধরে নে এই যে সিলিন্ড্রিক্যাল তার হয়েছে সেই তারটার রেডিয়াস আমি এখানেও নিয়েছিলাম কতখানি স্মল আর, তাহলে এটার ক্রস সেকশনাল এরিয়া কত আছে, মানে ক্রস সেকশনাল এরিয়া যার মধ্যে দিয়ে হিট রেডিয়েট হচ্ছে সেটা আসছে কি তার সারফেস এরিয়াটা। তাহলে আমি এখান থেকে বলতে পারবো কি এই যে ওয়্যারগুলো তার সারফেস এরিয়া কতখানি, আমি বলতে পারবো নিশ্চয়ই, দেখ এটা আসছে কত 2πr/L। ওকে, আমি যদি বলি যে এখানটা থেকে যে ইউনিট এরিয়া থেকে যে পরিমাণ হিট জেনারেট হচ্ছে সেটা হচ্ছে কতখানি স্মল এইচ। ওকে, আমি তাহলে এখান থেকে কিসের কথা বলছি, লেট হিট রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, সেটা তো ফিক্স থাকবে, সিক রেডিয়েটেড পার ইউনিট এরিয়া, সেটা ধরে নে হচ্ছে কতখানি না স্মল এইচ। যদি তাই হয় তাহলে আমাদের টোটাল যে হিট রেডিয়েট হবে তার ভ্যালু কত থাকবে 2πr/L ইন্টু স্মল এইচ। তাহলে আমি কিসের কথা শিখলাম, যে হিট জেনারেট হচ্ছিল সেটা, এটা যে পরিমাণ হিট রেডিয়েট হচ্ছে সেটা আসছে কত 2πr/L ইন্টু স্মল এইচ। যদি এই দুটো আমাদের একটা আরেকটার সাথে সমান হয়ে যায় তাহলে তো আমাদের কিসের কথা দেখতে পাবো, তাহলে তো আমরা নিশ্চয়ই যে আলোচনাটা করছি বা যে কথাটা বলছি সেখান থেকে আমরা দেখে নেব কি যে আমাদের পুরো সিস্টেমটা একটা অর্ডারে থাকবে, মানে পুরো সিস্টেমটার মধ্যে যে ফিউজের ওয়্যারটা আছে সেটার মেল্টিং হবে না। তাহলে আমি করি কি দেখ, এটার সাথে এটাকে ইকুয়াল করে দিই, তাহলেই তো আমাদের সেই ডিজায়ার্ড জিনিসটাতে রিচ করতে পারবো। তাহলে দেখ না সেটাকে যদি লিখে দিই কত আসছে দেখ তো, আই স্কোয়ার রো এল বাই পাই আর, সেটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখতো 2πr/L ইন্টু এইচ। তাহলে দেখ না এখান থেকে এল এল দুদিক থেকে কেটে গেল, আর কি দেখ এই এইচ সেটা কনস্ট্যান্ট, 2π সেটা কনস্ট্যান্ট, এখানের পাই সেটা কনস্ট্যান্ট, রেজিস্টিভিটি সেটাও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি কি লিখে দিতে পারবো, আই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু r⁻3। তাহলে সেখান থেকে আই ইজ প্রপোর্শনাল টু কত লিখতে পারবো দেখ তো r⁻3/2।
এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি, ফিউজ ওয়্যারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা সবসময়তে হতে হবে কি না, তার যে ক্রস রেডিয়াস তার 3/2 এর সাথে প্রপোর্শনাল। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কিসের জন্যে? ফর এমসিকিউ পারপাস। ওকে, কথাটা যেন মাথায় থাকে, তাহলে কিন্তু তোদের এখানটা থেকে অনেক সুবিধা পাবি। এবার আমরা চলে যাব হচ্ছে এখানটাতে আর কয়েকটা ছোট ছোট এমসিকিউ আছে। কি কি না, এই ফিউজ রিলেটেড কয়েকটা এমসিকিউ আচ্ছা একবার আমরা দেখে নেব। কি বলছি দেখ, বৈদ্যুতিক ফিউজ তারে সংকর ধাতু তৈরি হয়। কারণ কি? আমরা সবাই তো শিখলাম কেন সংকর ধাতু দিয়ে তৈরি করি, যাতে করে তার মেল্টিং পয়েন্টটা অন্যান্য ধাতুর থেকে কম হয়। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো না আমাদের কি কিছু দেখার দরকার আছে? আমরা তো আরামসেই কথাটাকে বলতে পারবো, এখানেতে কত থাকবে? বি হবে। অন্যান্য উপাদান ধাতুগুলোর তুলনায় সংকর ধাতুর গলনাঙ্ক কি হয়? নিম্ন গলনাঙ্ক হয়। সেই জন্যই সেটাকে আমাদের সংকর ধাতু দিয়ে তৈরি করা হয়, তাই তো? তাহলে এই কথাটাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ফিউজ কিন্তু সাধারণত আমরা সংকর ধাতু দিয়ে তৈরি করি, যে সংকর ধাতুগুলোর গলনাঙ্ক খুব কম হয়। সাধারণত যে ধাতু দিয়ে ফিউজ তৈরি করা হয় তাতে কি থাকে? 3 ভাগ সীসা থাকে আর 1 ভাগ টিন থাকে। ওকে, তাহলে আমরা কিসের কথা বললাম? যে ধাতু দিয়ে তোর ফিউজ তৈরি করা হয় তাতে 3 ভাগ সীসা। ওকে, 3 ভাগ সীসা বলতে কিসের বলছি দেখ, 3 পার্ট লেড আর 1 পার্ট থাকে কি না টিন। সেই রকম ধাতুর সংমিশ্রণেতে আমরা কি করি না ফিউজ ওয়্যারকে তৈরি করি। ওকে, দেখ এখানটাতে কি আছে? 1 ওয়াট আওয়ার। একটু আগেই তোদেরকে প্রমাণ করে দেখালাম 1 ওয়াট আওয়ার মানে কত শেখালাম? 3600 জুল। ওকে, একটু আগেই প্রমাণ করে দেখালাম। নিচের কোন সম্পর্কটি সঠিক? ওকে, আমি তোদেরকে শেখালাম ওয়াট। ওয়াট মানে কত শেখালাম? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তোদের তো শেখালাম একটু আগেই ওয়াট মানে কত শেখালাম? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। তো সেই কথাটা তোরা তাহলে এই নিশ্চয়ই এখান থেকে রেডি করে নিতে পারবি, আমার আর নিশ্চয়ই কিছু বলে দেওয়ার দরকার নেই। 1 বিওটি ইউনিট মানে কত? 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার কতখানি শিখলাম? 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে সেই কথাটাও শিখে নিলাম। এবারেতে এই চ্যাপ্টারেতে বইয়েতে দেওয়া আছে বৈদ্যুতিক যন্ত্রাংশের রেটিং, কিন্তু আমাদের সিলেবাসে নেই, বোর্ডের সিলেবাসে, তো আমরা সেটাকে আর পড়ানোর প্রতি ইন্টারেস্টও দেখাচ্ছি না। এটুকুনি জিনিসকে তোরা কমপ্লিট করবি, তাহলেই তোদের এখান থেকে কাজটা মিটে যাবে। পরে তোদের যে জিনিসটা আছে দেখ, একাধিক তড়িৎ যন্ত্রের সমবায়ের ক্ষমতা, সেই জিনিসটাকে আমাদের এবারেতে একটুখানি দেখে নিতে হবে। কিরকম কথা আছে, কি কি পারপাস আছে, আমরা সেটাকে দেখে নেব। এখান থেকে কি কি কথা আসছে একটুখানি, ট্রিকি টপিক, একটুখানি আমরা ভালোভাবে দেখে নেব। দেখ কিসের কিসের কথা বলছি। দেখ এখানেতে প্রথমে তো আমরা নিচ্ছি কি একটা সমান্তরাল সমবায় নিচ্ছি, মানে প্যারালাল কম্বিনেশন নিচ্ছি, যেখানেতে দুটো ডিভাইস আছে যাদের রেজিস্ট্যান্স আছে কত? R1 আর R2, এবং তাদের যে পাওয়ার লস হয় তাদের ভ্যালু আমি নিয়ে নিয়েছি কত? P1 এবং P2। ওকে, এবং দুটোই যে ভোল্টেজেতে কাজ করতে পারে সেটা আসছে কতখানি? V। তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি দেখ, ভালো করে একবার শোনার চেষ্টা কর। এখানে বইয়ের ছবিটা দেখলে ক্লিয়ার হবে না, আমি এখান থেকে বলছি দেখ। ধরে নে আমাদের কাছে এখানটা থেকে একটা ইলেকট্রিক্যাল বাল্ব আছে, আরো একটা ইলেকট্রিক্যাল বাল্বকে আমি তার সাথে প্যারালালে কানেক্ট করলাম। তাহলে দেখ আমি বলতে পারছি কি এখানেতে এই দুটো হলো কি আমাদের একটা করে ইলেকট্রিক্যাল ডিভাইস।
ঠিক আছে? যেসব মানে বৈদ্যুতিক যন্ত্র, এই সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলোর মধ্যে এটাকে আমি নিয়ে নিচ্ছি কতখানি দেখতো বাল্ব 1, আমি এটাকে বলে দিচ্ছি কত দেখ বাল্ব 2। এই দুটোর মধ্যে আমি কারেন্ট দিচ্ছি। আমি এখান থেকে করছি দেখ বাইরের দিক থেকে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম। কার সাহায্যে দিলাম? একটা ব্যাটারি ভিএস সাহায্যে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি কি দেখ এই পুরো সিস্টেমটা যেটা আছে তার অ্যাক্রসে দুটোর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম আছে। আমি কিসের কথা বলছি দেখ, যে B1 আছে, এই যে B1 ব্যাটারিটা আছে সেটার ম্যাক্সিমাম যে পাওয়ার রেটিং সেটা হচ্ছে কতখানি দেখ বলে দিচ্ছি কত পি, এবং তার ভোল্টেজ রেটিং সেটা বলে দিচ্ছি কতখানি না ভি। মানে আমি কি বলতে চাইছি যে এই বাল্বটাকে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাক্রসে কানেক্ট করি তখন সে কতখানি পাওয়ার নেবে সেটা হচ্ছে কি পি। মানে এখান থেকে এই রেটিংগুলোকে তোদের লেখা থাকে কিরকম ভাবে দেখবি দেখ 100 ওয়াট 60 ভোল্ট এরকম ভাবে লেখা থাকে। এই কথাটার মানে কি এই কোনো বাল্বকে যদি আমি একটা 60 ভোল্টের অ্যাক্রসে কানেক্ট করি তখন সে যে পরিমাণ আমাদের পাওয়ার নষ্ট করবে বা যে পরিমাণ পাওয়ার নেবে সেটা আসছে কতখানি 100 ওয়াট। ওকে, তো আমি এই কথাটা বলি। এবারেতে ধর আমি এখানেতে এই যে দুটো আমি ডিভাইস নিয়েছি মানে B1 আর B2 নিয়েছি, এদের আমি বলছি কি ভোল্টেজ রেটিং দুটোরই সেম। মানে বলছি কি এদের দুটোরই ভোল্টেজ রেটিং হচ্ছে কি এফ ভোল্টেজ রেটিং ইকুয়াল টু ভি। মানে কি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের অ্যাক্রসে কানেক্ট করলে প্রথমবার যে ব্যাটারিটা আছে আমি ধরে নিচ্ছি কি B1 will consume কতখানি না সে যে পাওয়ার কনজিউম করবে সেটাকে আমি বলছি কতটা দেখ P1। ওকে, এবং পরেরটাও অ্যান্ড B2 সে কি করবে না সেও যে পাওয়ার কনজিউম করবে সেটাকে আমি বলে দিচ্ছি কতখানি দেখতো না P2। ওকে, তাহলে তারা দুজনে মিলে টোটাল যে পাওয়ার লস করবে সেটার ভ্যালু কতখানি আসছে? নিশ্চয়ই আমরা সেখান থেকে বলতে পারবো কি দুটো মিলে টোটাল যে পাওয়ার লস করবে তার ভ্যালু কত চলে আসবে P1 প্লাস P2, তাই তো? তাহলে এই পরিস্থিতি দেখে নিলাম কি দুটো মিলিয়ে টোটাল যে পাওয়ার লস করবে তার ভ্যালু আমরা কতখানি শিখে নিচ্ছি দেখ P1 প্লাস P2। অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে পাওয়ার হয় তার থেকে এখানেতে পাওয়ারের ভ্যালুটা কিন্তু আমাদের বেশি হয়। এবার দেখ এখানেতে P1 আর P2 তার ভ্যালুটা কত আসছে, মানে আমি যদি এখান থেকে করি এরকম ভাবে P1 বাই P2 দুজনেরই ভোল্টেজ রেটিং সমান, তাহলে আমি এখান থেকে কি শিখেছি দেখ পাওয়ার ইকুয়াল টু আমি ফর্মুলা শিখেছি I স্কোয়ার ইন্টু আর। ওকে, আর ইন্টু আই স্কোয়ার, সেটাকে আরো একটা ফর্মুলা শিখেছি দেখো ভি স্কোয়ার বাই আর, এটাকেই ব্যবহার করবো কেননা ভি এর ভ্যালুটা তো দুটোর ক্ষেত্রে সেম। তাহলে P1 এর জায়গায় লিখছি কত দেখ ভি স্কোয়ার বাই R1, P2 এর জায়গায় লিখবো কত ভি স্কোয়ার বাই R2, মানে আমাদের এখান থেকে এরকম পেয়ে গেলাম। তাহলে ভি স্কোয়ার কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখ না R2 বাই R1। তাহলে দেখ আমাদের প্যারালালে কানেক্টেড থাকলে যদি দুটো রেজিস্ট্যান্স একটার R1 হয় আর একটার R2 হয় সেখান থেকে পাওয়ার লসের যে রেশিও সে পাওয়ার লসের রেশিওটা কতখানি পাচ্ছি দেখো সেটা আসছে হচ্ছে আমাদের R2 বাই R1। এবার দেখ আমি শিখেছি কি টোটাল পাওয়ার সেটা ইকুয়াল টু কত শিখেছি P1 প্লাস P2। তাহলে দেখ সেই ভ্যালুটা পেতে গেলে মানে আমি যদি একটু এখান থেকে যোগ ভাগ করি মানে উপরে লিখলাম P1 নিচে লেফট সাইডে কত লিখলাম P1 প্লাস P2, এখানটাতে পাচ্ছি কত R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে দেখ P1 বা প্রথমটাতে কতখানি পাওয়ার লস হবে তার ভ্যালু পেয়ে গেলাম কত উল্টো দিকের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স ইনটু টোটাল পাওয়ার। ওকে, তাহলে এই কথাটাকে আমাদেরকে শিখে নিতে হচ্ছে। সিমিলারলি আমি এখান থেকে বলতে পারবো কি P2 এর ভ্যালু কত আসবে দেখ আমি তো শিখেছি P ইকুয়াল টু কত শিখিয়ে দিয়েছি তোদেরকে P ইকুয়াল টু শিখিয়ে দিয়েছি P1 প্লাস P2। তাহলে দেখ P1 এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু P। তাহলে আমার যদি এখান থেকে বলে যে P2 তার ভ্যালু কত আসবে তার ভ্যালু আমি লিখতে পারবো P মাইনাস P1,
মানে লিখছি কত, পি মাইনাস R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু পি। তাহলে সেটাকে বিয়োগ করলে আমি কত পেয়ে যাব দেখ না, R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু পি। ওকে, এই রকম ভাবে কোনখানেতে কতখানি পাওয়ার লস হবে বা পাওয়ার ইউজ হবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, সেটাকে কিন্তু আমাদেরকে এরকম ভাবে দেখে নিতে হবে। প্যারালালের ক্ষেত্রে এইভাবে কেন ব্যবহার করলাম না, আমরা শিখেছি কি প্যারালালের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকে। তো সেই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখান থেকে এই জিনিসটাকে শিখে নিলাম। হলো কথা। এবারেতে আমরা চলে যাব কোথায়, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিরকম ভাবে ঘটনাটা ঘটে বা কিরকম ভাবে কাজ দেখতে হয় সেটাকে আমরা একটুখানি আলোচনা করে দেখে নেব। হ্যালো, তাহলে এটা তোরা শিখে নিলি, পাওয়ারের এই ঘটনাটাকে তোরা এখান থেকে ছবি এঁকে জিনিসটাকে রেডি করে নে বা স্ক্রিনশট নিয়ে নে, এখানটাতে তোরা কেউ দেরি করিস না। আমি এবারে এখান থেকে পরের পার্টটাতে চলে যাব। পরের পার্টটাতে আমি আর এখানটাতে লিখবো না, মানে এত কিছু আমি এখান থেকে জাস্ট ছবিটাকে দেখিয়ে তোদেরকে বুঝিয়ে দেবো। দেখ আয়, এখানে তো বললাম কি এই যে তোদের দুটো ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল, আমি সিম্পলিসিটির জন্য দুটো ব্যাটারি নিয়ে নিয়েছিলাম। আমি এখানে তো বলছি কি এই যে দুটো ব্যাটারি, এই সরি বাল্ব নিয়ে নিয়েছিলাম, এই যে দুটো বাল্ব আছে সেই বাল্বগুলোকে আমি এবারেতে সিরিজে কানেক্ট করলাম। হলো, এখানে যে বাল্ব আছে ধরে নে সেটা হচ্ছে B1, এখানে যে বাল্ব আছে সেটা হচ্ছে B2। এখন দেখ সিরিজের ক্ষেত্রে আমরা প্রত্যেকে যে বেসিক কথাটা শিখেছি ফর সিরিজ, ওকে, কি হয় না দুটোর মধ্যে দিয়ে কারেন্ট সেম হয়, তাহলে আই ইকুয়াল টু কত হয়, সেম। তাহলে এখানেতে পাওয়ার বের করার জন্য যে সূত্র ব্যবহার করা যায় সেটা হচ্ছে কত দেখ, P1, দুটোর ক্ষেত্রে আই সমান, তাহলে লিখবো কত I স্কোয়ার ইন্টু R1, P1 ইকুয়াল টু। সিমিলারলি আমি কি লিখতে পারবো, P2 সেটা ইকুয়াল টু কত লিখতে পারবো, I স্কোয়ার ইন্টু R2। তাহলে এই পরিস্থিতিতে আমি লিখতে পারবো কত দেখ, P1 বাই P2 করলে কত পেয়ে যাচ্ছি দেখ, I স্কোয়ার R1 বাই I স্কোয়ার R2। তাহলে দেখ এই পরিস্থিতিতে দুটোতে যে পাওয়ার লসের অনুপাত হবে তার ভ্যালু কত পাচ্ছি, যে দেখ আমাদের R1 বাই R2, যেটা আগেরটার ক্ষেত্রে তোরা একটু ভিডিওটাকে যদি রিক্যাপ করে দেখিস দেখে নিতে পারবি, যেটাকে আমি লিখে দিয়েছিলাম কত দেখতো না, R2 বাই R। তাহলে আমি যদি বলি এখানটাতে টোটাল পাওয়ার কতখানি লস হবে, টোটাল পাওয়ার মানে কতখানি, টোটাল কারেন্ট সেটা তো আই আছে, সেটা I স্কোয়ার ইন্টু দুটো মিলিয়ে আমাদের কত পাবো, R1 প্লাস R2, কারণ সিরিজেতে আমাদের কি হয় রেজিস্ট্যান্স যোগ হয়। তাহলে এখানেতে আমি একটা কথা কি বলতে পারবো না, R1 প্লাস R2 সেটা ইকুয়াল টু কত হচ্ছে, P বাই I1 স্কোয়ার। এবার দেখ R1 তার ভ্যালুটা আমি এখান থেকে কি লিখতে পারবো না, P1 বাই I স্কোয়ার, তাই না? আমি R1 তার ভ্যালুটাকে কতখানি লিখতে পারবো, P1 বাই I স্কোয়ার। কেন, নিশ্চয়ই বুঝতে পারছিস দুটোর ক্ষেত্রে আমাদের কি আছে, পাওয়ারের ভ্যালুটা আমাদের সেম আছে, তাই তো? তাহলেতে আমি আর কি 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 কাজ করতে পারবো এখান থেকে, দেখ আর এখান থেকে কাজ যেটা করতে পারবো সেটা আসছে কি দেখ, আই ইকুয়াল টু আবার আমরা কত শিখেছি, ভি বাই আর। তাহলে আমি এখান থেকে এই কথাটাও এরকম ভাবে লিখতে পারবো, দেখ এই আই এর জায়গায় আমি কতটা বসাতে পারবো, ভি বাই আর। তাহলে পাওয়ার ইকুয়াল টু আমি এখান থেকে কত লিখতে পারবো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই R1 প্লাস R2 এর স্কোয়ার ইন্টু এখানটা থেকে আমি কত লিখতে পারবো, R1 প্লাস R2। তাহলে এখান থেকে একটা কথা বাদ দিয়ে দিলে আমি কত পেয়ে যাব, পাওয়ার ইকুয়াল টু পেয়ে যাবো দেখ না, ভি স্কোয়ার ডিভাইডেড বাই R1 প্লাস R2। বোঝা গেল কথা? নিশ্চয়ই এখান থেকে কথাটাকে তোরা সবাই বুঝতে পেরেছিস বা দেখতে পেয়েছিস। এবারেতে আর কিসের কথা বলতে পারবো না, আর বলতে পারবো দেখ এখন R1 প্লাস R2 সেটা ইকুয়াল টু আমি কতখানি লিখে দিতে পারবো, ভি স্কোয়ার বাই পি, তাই তো? সেই কথাটাকে আমি নিশ্চয়ই লিখে দিতে পারবো।
তাহলে যদি সেখান থেকে লিখি, দেখ আমি কি করতে পারবো, R1 প্লাস R2 ইকুয়াল টু কত লিখে দেবো, দেখ ভি স্কোয়ার বাই পি। তাহলে আমাদের যদি যখন যেখানেতে যেরকম ভাবে দরকার হবে সেই অনুযায়ী আমরা ফর্মুলাকে ব্যবহার করতে পারবো। এই কথাগুলো বোঝানোর জন্যই তোদের এখান থেকে কথাটা বলে দিলাম। তাহলে আমাদের দেখে নিলাম কি, যখন সিরিজেতে কানেকশন হবে তখন P1 বাই P2 ইকুয়াল টু কত লিখবো, R1 বাই R2। যখন প্যারালালে কানেকশন হবে তখন শিখে নিলাম কত, তাদের যে রেশিও হবে সেই রেশিওটাকে শিখে নিলাম কত, উল্টো রেশিওতে, মানে R2 ডিভাইডেড বাই R1। ওকে, এই কথাটাকে তাহলে তোদেরকে শিখিয়ে রাখলাম। তোরা কিন্তু এখানেতে প্রত্যেকেতে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এটাকে ব্যবহার করে এখানে থেকে ঘটনাটাকে তোরা দেখে নিবি। এবারেতে যদি এখান থেকে একটুখানি একটা কথা বলি, দেখ এখানেতে যে দুটো ডিভাইস ব্যবহার করেছিলাম সেই দুটোর কি ছিল, ভোল্টেজ রেটিং সেম ছিল। তাহলে ভোল্টেজ রেটিং সেম থাকলে আমি কি লিখেছিলাম, দেখ ভোল্টেজ রেটিং মানে কি, ভি সেম। তাহলে দেখ একটা কথা তোরা আমাকে বলতে পারবি যে দেখ প্রথম যে ডিভাইস ছিল তার ক্ষেত্রে P1 ইকুয়াল টু কত আসতো, ভি স্কোয়ার বাই R1, তাই না, ভোল্টেজ রেটিং ভি সেম ছিল। সিমিলারলি পরের ডিভাইসটার ক্ষেত্রে তুই কত লিখছিস, ভি স্কোয়ার ডিভাইডেড বাই R2। তাহলে এখান থেকে R1 ইকুয়াল টু কত লিখতে পারবি, R1 ইকুয়াল টু লিখতে পারবি দেখ না ভি স্কোয়ার বাই P1। এটার ক্ষেত্রে তুই লিখতে পারবি কত, দেখ R2 ইকুয়াল টু ভি স্কোয়ার বাই P2। এগুলো কার ক্ষেত্রে, ভোল্টেজ রেটিং এর রেসপেক্টে। তাহলে সেই কথাটা যদি আমি এটাতে লিখে দিই, কত পাচ্ছি দেখ তো, ভি স্কোয়ার বাই P1 প্লাস ভি স্কোয়ার বাই P2 ইকুয়াল টু কত, ভি স্কোয়ার বাই পি। তাহলে এখান থেকে ভি 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 কেটে দিলাম, ভোল্টেজ রেটিং সমান বলে এরকম করতে পারলাম, আদারওয়াইজ কিন্তু করতে পারতাম না। কে কনস্ট্যান্ট ছিল, দুটোর ক্ষেত্রে লিখেছিলাম কি ভোল্টেজ রেটিং কনস্ট্যান্ট। মানে আমি এখান থেকে বলছি কি, এটা ধর আছে 100 ওয়াট 60 ভোল্ট, আর এটা আছে কতখানি দেখ 200 ওয়াট 60 ভোল্ট। ওকে, তাহলে পাওয়ার রেটিং ডিফারেন্ট, মানে P1 P2 ডিফারেন্ট, কিন্তু ভোল্টেজ রেটিং সমান। সেই পরিস্থিতিতে তোরা তাহলে লিখে নিচ্ছিস কি, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে 1/P1 প্লাস 1/P2 ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 1/P পেয়ে যাব। তাহলে দেখ যদি আমাদের যে ডিভাইসটা ব্যবহার করেছিলাম একটার পাওয়ার রেটিং ছিল কত 100 আর একটা ছিল 200, তাহলে টোটাল পাওয়ার কতখানি পেতাম, দেখ 1/100 প্লাস 1/60 ইকুয়াল টু 1/P। তাহলে সেখান থেকে টোটাল পাওয়ার যেটা নষ্ট হতো সেটা আসছে কত, দেখ 100 ইন্টু 60 ডিভাইডেড বাই 100 প্লাস 60, মানে কত পাচ্ছি 160 একটা পেয়ে গেলাম। 600 ডিভাইডেড বাই 16, তাহলে 600 ডিভাইডেড বাই 16 মানে কত পাচ্ছি, দেখ না 3 16 48 120, 120 মানে কত আসছে 5 16 80 6 16 96 7 16 112, তাহলে অ্যারাউন্ড 37.24 বা কিছু আসছে। তাহলে দেখ এখান থেকে দেখছি কি, দেখ দুটো যদিও পাওয়ার ওয়াটেজ ছিল কত 100 আর একটা ছিল কতখানি 200, কিন্তু তাও দুটো মিলিয়ে আমাদের যে এফেক্টিভ পাওয়ার লসটা হচ্ছে বা এফেক্টিভ যে আমাদের জিনিসটা হচ্ছে তার ভ্যালু হয়ে যাচ্ছে কতখানি 37.2। তাহলে দেখ এটা প্রপারলি কিন্তু গ্লো করতে পারবে না, কেননা এটা প্রপার গ্লো করতে পারতো কখন, যদি এটা 100 ওয়াট ইউজ করতো, মানে 100 ওয়াট দেখাতে পারতো। এটা প্রপার গ্লো করতো কখন, 200 ওয়াট যখন দেখাতে পারতো। তাই আমাদের সিরিজেতে কোনো ব্যাটারিকে কানেক্ট, মানে বাল্বকে বা ডিভাইসকে কানেকশন করা হয় না, কেননা তাদের সেখান থেকে কিন্তু প্রপার ওয়াটেজটাকে সে ইউজ করতে পারে না। এটা সম্বন্ধে ডিটেলস যদি তোরা কোনোদিন ইঞ্জিনিয়ারিং পড়িস তখন শিখবি। তোদের সিলেবাস অনুযায়ী এটুকুনি যেটা শিখিয়ে দিলাম এটাই কিন্তু তোদের ক্ষেত্রে যথেষ্ট হতে যাচ্ছে। ওকে, তাহলে দেখ আজকের ক্লাসেতে আমরা এই জিনিসগুলোকেই কমপ্লিট করলাম। তোরা এখানেতে প্রত্যেকেতে এই জিনিসগুলোকে দেখে নিবি, এবং এটার সাথে সাথে তোদের সঙ্গে কিন্তু আমরা তড়িৎ শক্তি এবং ক্ষমতার চ্যাপ্টারটাকেও সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিলাম। হলো, এরপরেতে আমরা পরের দিন থেকে ইউনিট 3 চ্যাপ্টার 1 বা তড়িৎ চুম্বকত্ব সেই ঘটনাটাকে নিয়ে ডিসকাশন করতে থাকবো। ওকে, তাহলে ততক্ষণের জন্য সবাই ভালো থাকিস। সবাই আমাদের এই যে তোদের শুরুতেই যে কথাটা বলেছিলাম, এই তোদের বিনামূল্যে যে জিনিসটাকে আমরা দিচ্ছি সেই জিনিসটাকে তোরা একটুখানি আরো ক্যারি ফরওয়ার্ড করিস, তোদের হেল্প কিন্তু আমাদের কাছে খুবই দরকারি। তো চল এই অবধি থাক, বাই বাই ফর দ্য টাইম বিং।